স্টেট গভর্নমেন্টকে সম্পূর্ণভাবে কোঅপারেট করতে হবে। এখানে উল্টো তার বিরুদ্ধে কেস দিয়ে দেওয়া হচ্ছে, যেরকম সন্দেশখালীতে দেওয়া হলো, দেখা গেল সেটা মিথ্যে কথা। তো আমার তোমাদের মাধ্যমেই বলি যে তদন্তেতে যদি ঠিক মতো ভাবে না করা হয়, ভবিষ্যতে কিন্তু দায়ী হতে হবে। তাই আমাদের করজোড়ে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি রাজনীতি যা করেন করেন, কিন্তু এই হিংস্র একটা সমাজ তৈরি হচ্ছে, এইটা থেকে এর বিরুদ্ধে জানাবেন। এ কেস তো যেভাবে কথাবার্তা বলা হচ্ছে, এখানে আমি নাম করছি না, তারা আসামি করা যায়, আমি নাম না করে বলছি, কিন্তু যে সমস্ত কথাবার্তা প্রকাশ করা হচ্ছে পাবলিকলি, তাদের বিরুদ্ধে কেস করা যায় এবং তাদেরকে অ্যারেস্ট করা যায়। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এনআইএ তদন্ত নিয়ে রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি। খোদ মুখ্যমন্ত্রী বলেছেন চকলেট বোমার জন্য এনআইএ তদন্ত, বিস্ময় প্রকাশ করেছেন। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত হচ্ছে রাজ্যের ভূপতি নগরে। এনআইএ অফিসারদের বিরুদ্ধে দেওয়া হয়েছে শ্লীলতাহানির অভিযোগে এবং কেস থানায় তলব করা হয়েছে। কোন দিকে যাচ্ছে রাজ্য রাজনীতি এবং নিঃসন্দেহে রাজ্যের সিকিউরিটি, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সিবিআই প্রাক্তন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ডক্টর উপেন বিশ্বাস। স্যার, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে টিভি খুললে এনআইএ তদন্ত এবং তার বিরোধিতা করা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশকে খণ্ডন করা, এই পুরো বিষয়টা স্যার আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি প্রথমেই বলি, এই যে এনআইএ যে তদন্তটা ওখানে করছে, যখন এক্সপ্লোশনটা হয় তখন কয়েকজনের বডি টুকরো টুকরো হয়ে প্রায় 1 কিলোমিটার দূরে পড়েছিল, 3 জনের। তো তাহলে এইটা যদি মমতা ব্যানার্জি বলছে যে চকলেট বম, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, আমার কাল্পনিক। তার মানে ওটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, তাই তো? পলিটিক্যাল স্টেটমেন্ট, তাহলে দিস ইজ আউট। এটা কোন রকমে সে জাস্টিফাই করতে পারে না। পারে কি? কোন রকমে পারে না যে এটা চকলেট বম। তো চকলেট গেছে, চকলেট আমি চিবিয়ে খেলাম, চকলেট গেল। এইবারও সে এই যে ইনভেস্টিগেশনটা হচ্ছে, সেটা কারা নিজেরাও করতে পারত। এনআইএ হ্যাজ দি পাওয়ার টু ইনভেস্টিগেট এনিওয়ার ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট, এনআইএ অ্যাক্ট। এনআইএ অ্যাক্টের সময় আমাকে একটু ইনভলভ করা হয়েছিল, আমি আরো একটু ইমপ্রুভ করতে বলেছিলাম। আচ্ছা, এনআইএ এর অ্যাক্টেও কিন্তু লোকাল পুলিশ কেস করতে পারে, এটাও তো সেটা অনেকে জানা না। যাই হোক, এই কেসটা, এই পার্টিকুলার কেসের কথা যদি আমরা আসি, তাহলে এই তদন্তের অর্ডার দিয়েছে কে? কোর্ট। তো যদি এর সম্বন্ধে কোন রকমের সন্তুষ্ট না হয় কেউ, বা কিছু মনে হয় যে ঠিক মতো কাজ করছে না, তাহলে কোথায় যেতে হবে? তাকে হাইকোর্টে যেতে হবে, এবং হাইকোর্টে যদি সেখানে বিচার না পায়, সে সুপ্রিম কোর্টে যেতে পারে। অতএব বাইরে যে সমস্ত কথাবার্তা, তাও এই এই ইলেকশনের সময় এই যে গেইন ইটস পলিটিক্যাল, এর কোনো ভ্যালু নাই, এর কোনো এর রেশনালও না, আর এর কোনো আইনের দিক থেকে এর কোনো মূল্য নেই। আউট ইউ আর। আর একটা এই প্রসঙ্গে বলি, যখন মমতা ব্যানার্জি অপোজিশনে ছিল, তখন অনেকগুলো কেস করেছিলেন পিআইএল করে, তখন কে ইনভেস্টিগেশন করেছে? সিবিআই। তাহলে কি হয়, যখন আপনি অপোজিশনে থাকলেন, তখন সিবিআই কে ইনভেস্টিগেশন চান, যেই আপনি এখানে আসলেন, এটাও পলিটিক্যাল। অতএব ব্যাপারটাকে পলিটিক্স দিয়ে দেখলে তদন্ত হয় না, কিন্তু তদন্তে কিন্তু ক্ষতি হয়। আর একটা কথা বলছি, এভরি স্টেট গভর্নমেন্ট মাস্ট কোঅপারেট। স্টেট গভর্নমেন্টকেও তাকে তো যে ইনভেস্টিগেশনটা হবে, সেই ইনভেস্টিগেশনটা তো কোনো এই সমস্ত কেসগুলোর ডাইমেনশনটা যে পার্টিকুলার একজন চুরি করলো, ডাকাতি করলো, সেটা তো নয়। অনেক মানুষকে এফেক্ট করছে, এবং সামটাইম ইন্টারন্যাশনাল কানেকশন থাকছে। সেইখানে স্টেট গভর্নমেন্টকে সম্পূর্ণভাবে কোঅপারেট করতে হবে। এখানে উল্টো তার বিরুদ্ধে কেস দিয়ে দেওয়া হচ্ছে, যেরকম সন্দেশখালীতে দেওয়া হলো, দেখা গেল সেটা মিথ্যে কথা।
এটা তো উনি যে এখন যেটা করলো এটা আরো হাস্যস্কর, যে তারাও ওখানে মারও খেলো, ছোট বেশি বড় মার খায় নাই, একটু গাড়ি টাড়ি ভেঙেছে আর একটু স্ক্র্যাচ পড়েছে হয়তো, তা সত্ত্বেও আচ্ছা যদি কেউ বাড়িতে মানে সার্চ করতে যেতে হয়, তা তো বাড়িতে তো সেখানে আরো মহিলারা থাকবে, তো সেখানেও তাদেরকে ওই সময় যা যা ওখানে পাওয়া হয়েছে তারা সাইন করেছে, তখন তো তারা কিছু বলে নাই, অথবা ডাহা মিথ্যা কথা। তো কিন্তু কি হয়, রাজনীতির লোক মানে ও এইটাকে এত ব্লো আপ করতে পারে যে একবার একজন জার্নালিস্ট তিনি একটা চ্যানেলের প্রোগ্রাম করছিলেন যখন কেবল মমতা মন্ত্রী হয়েছে, তখন তো ছুরি ফেলে দিয়েছিল, সে তো এখন তৃণমূলেরই একজন রাজ্যসভার মেম্বার, এবং শোভা দে নাম শুনেছি কিনা জানি না, বম্বের রাইটার সোশ্যালাইট, উনি বলেছিলেন যে মমতা নিডস এ ক্রাশ কোর্স অন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। তো উনি নিজেই তো বলেন যে আমি রাগে বলে ফেলেছি ওই দুটো ওয়ার্ডে। আচ্ছা ওই দুটো ওয়ার্ডটা যে কি কদর্য ওয়ার্ড সো ফার অ্যাজ উমেন আর কনসার্ন, তাহলে কি হয়, আমি একজন মহিলার সঙ্গে কথা বলছিলাম যে ওইটার মানেটা কি, যে ওটার মানে হচ্ছে একজনের স্ত্রীর ভাই, দাদা না, সে হচ্ছে তার স্বামীর শালা, বলেই বললাম। এটা তো মহিলাদের হয় না, মহিলাদের হলে তো তাকে তো প্রথম পুরুষ হতে হবে, তবে যে ওই কোয়ালিফিকেশনে এখন রামকৃষ্ণ পরমহংসদেব কথা বলতে তিনিও পুরুষ, ওটা বাঙালির মানে কমন ওয়ার্ড বলা, এটা যে সারা পৃথিবীতে ওটা ঘুরছে। অর্থাৎ এই জিনিসটাকে মানে ট্রিভিয়ালাইজ করা, এটাকে লঘু করে দেওয়া, এটা শুধু যে ঠিক নয় তা না, এটা এই তদন্তের বিরুদ্ধে যাওয়া। স্যার আরেকটা বিষয়, যে আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করবেন, মানে এটা তো একটা সুরক্ষার প্রশ্ন, রাজ্যের সুরক্ষার প্রশ্ন, তো সুরক্ষার প্রশ্নে মুখ্যমন্ত্রী কোঅপারেশন কতটা? আমার তো এখন মুখ্যমন্ত্রীর কাছে যাই বলা বা কিছু বলা তোমাদের মাধ্যমে, তো আমার তোমাদের মাধ্যমেই বলি যে মাথা ঠান্ডা করে আপনি ইলেকশনের আন্দোলন, ইলেকশনে আপনারা কোন কে কি খারাপ কাজ করেছে ভালো কাজ করেছে সেটা অন্য জিনিস, কিন্তু তদন্তেতে যদি ঠিক মতো ভাবে না করা হয় ভবিষ্যতে কিন্তু দায়ী হতে হবে। এই সময় রাজনীতি করলে ভবিষ্যতে দায়ী হতে পারে, দায়ী হতে হবে। আজকে আনন্দবাজারের এডিটোরিয়াল বলেছো না, হিংস্র তার হয়েছে, তার আজকে হচ্ছে হিংস্র, যে এত হিংস্র হতে হবে কেন আমাদের, why we have to be হিংস্র? তো এইটাতে যদি হতে হয় আমাদের হিংস্র, তাহলে তো মুশকিল। হিংস্র এরা 9/4 তারিখে এটা লেখা, আমি বলবো কি আমি জানি না, এদের বিরুদ্ধে কেস টেস হবে কিনা আমি জানি না, তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তেমনি তারা 19/2/2024 লিখেছিল, সেখানেও হিংসার রাজ্য। তো এমন একটা হিংসার অ্যাটমসফিয়ার আমরা সৃষ্টি করেছি এখন। তার দেখো 2018 সালের ইলেকশনে অনেক লোক মরেছে, পঞ্চায়েত ইলেকশনে। এই 2023-এর যে ইলেকশন হলো পঞ্চায়েত, সেখানে এত লোক মরল। তো এই যে আবার গরম হয়ে আসছে, তাহলে আমরা এই হিংস্র যদি আমরা একটা সমাজ বানাই, তাহলে তার থেকে বেরিয়ে আসা মুশকিল আছে। এবং এর শুধু একদিন নয়, 1 বছর না, 100 বছর লাগবে এখান থেকে বেরিয়ে আসতে আমাদের। তাই আমাদের করজোড়ে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি রাজনীতি যা করেন করেন, কিন্তু এই হিংস্র একটা সমাজ তৈরি হচ্ছে, এইটা থেকে এর বিরুদ্ধে যান আপনি। স্যার কোথাও কি এটাই কি আপনি বলতে চাইছেন যে রাজনীতি করে যদি
সুরক্ষার প্রশ্নে রাজনীতি আপনি করেন, তাহলে ভবিষ্যতে দায়ী থাকতে পারেন যদি বড় কিছু ঘটে যায়? আমি বলি কি, ইতিহাসটা আজকে লেখা হয় না, ইতিহাসটা যখন লেখা হবে তখন শান্ত শিষ্ট ভাবে লিখতে হবে, তখন এই মানুষগুলো হয়তো থাকবেও না, তারা হয়তো চলে যাবে, কিন্তু এই লেখাটা তো থেকে যাবে। তাকে তুমি কি করে ছিঁড়ে ফেলবে? উপেন বিশ্বাস কেটে রেখে দিল, কেটে না, এখন তো আর্কাইভ হয়ে গেছে, এখন তো পরে যে ওখান থেকে পাওয়া যাবে সময় লাগবে। অতএব আমার মনে হয় এটা যদি সব পার্টিরই উচিত, মানে অল পার্টিস এক জায়গায় হওয়া উচিত, যে আমরা যে মানে দেশের জন্য এই 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 সমস্ত কথাবার্তা এবং অসহযোগিতা এটা বাদ দেয়। আর আরেকটা কথা বলি, অন্য স্টেটে কিন্তু কোথাও ইডি কে সেখানেও তারা বলছে যে সরকার, এই সরকার আছে বলে ইডি আমাদের এই করছে, কিন্তু ইডি কে যে আক্রমণ করে নাই, সিবিআই কে আক্রমণ করে নাই, এটা একমাত্র পশ্চিমবঙ্গেই হচ্ছে কিনা তাই বলো। তাহলে অর্থাৎ আজকে না হয় কালকে, আজ আমি তো বলবো আজকেই বলে দিয়েছে দায়ী মুখ্যমন্ত্রী, এরকম আমি কোনোদিন দেখিনি, আজকেই বলে গেছে এই জন্য দায়ী উনি। তো অযথা খালি এই সমস্ত মধ্যে আপনি যাবেন না। আর একটা কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী তো উনি একটা পার্টির জন্য না, ও বিজেপির জন্য আপনি মুখ্যমন্ত্রী, ও সিপিএম এরও আপনি মুখ্যমন্ত্রী। যে কোনো পার্টির লোক আপনার কাছে যেতে পারে যে আমি বিচার পাচ্ছি না, আমার অযথা ফলস কেস দেওয়া হয়েছে। আর একটা হাস্যস্কর, যখন আপনি তৃণমূল থেকে চলে গেলেন 50টা কেস, আবার তৃণমূলে চলে আসলেন নো কেস। আমি এই এবিপি আনন্দতে একবার বলেছিলাম যে এইদিকে আসলেন সব কেস চলে গেল, মুকুল রায় যখন ওখানে গেল 25 না 30টা কেস, এখানে আসলো কোনো কেস নাই। এই অর্জুন এখন আবার এখানে গিয়েছে, আবার কেস উঠছে। এগুলো তো হাস্যস্কর হয়ে যায় না? এগুলো তো ইতিহাসের পাতায় লেখা থাকবে, তখন যাই কথা। নেক্সট, আমাদের একটা বড় প্রশ্ন স্যার, এনআইএ তদন্তের কতটা দরকার ছিল এবং ওনার মুখে চকলেট বোম নামক একটা শব্দ ব্যবহার হয়েছে, ফলে আপনি কি বিশ্বাস করেন স্যার এটা এনআইএ তদন্তই একটা একমাত্র প্রক্রিয়া ছিল? মানে হাইকোর্ট বলে দিয়েছে, তার সত্ত্বেও প্রশ্নটা করছি বিকজ ইউ আর এক্সপেরিয়েন্সড অন ইট। দেখুন, আমাদের এখন যে সমস্ত এজেন্সি আছে, মানে ইনভেস্টিগেটিং এজেন্সি, তার মধ্যে এক্সক্লুসিভ কাজ হচ্ছে এই বম্বের যে টেরোরিস্ট অ্যাটাকের পরে তো এই আইন করা হয়েছিল, এনআইএ তখন তৈরি হয়েছে, তাদেরকে রিগোরাস ট্রেনিং করা হয় এবং বিদেশে যে বেস্ট যে সমস্ত মানে জায়গায় ট্রেনিং হয় সেখানে ট্রেনিং করানো হয়। এই কাজটা অন্য কেউ করতে পারে না, এমনকি সিবিআইও পারে না, ওরাই পারবে। এবং এইটা ইনভেস্টিগেশনটা হতেই হবে বাই এনআইএ, নট বাই এনিওয়ান এলস। এর সম্বন্ধে আই এম ফুললি কনভিন্সড। কিন্তু এদেরকে ধীরে ধীরে গ্রামবাসীদের যে না, ওইগুলো স্যার অর্গানাইজড, যেরকম ওটা অর্গানাইজ করা হয়েছিল, ওটাও যেরকম সন্দেশখালীতে ওটা করা হয়েছিল, সেই লোকগুলো কোথায়, সে মেয়েগুলো কোনো কোথায়, তারা তো হারিয়ে গেল, তার মানে ওটা মিথ্যে কথা। এখানেও তাই হয়েছে। কালকে আমি ফুললি কনভিন্সড যে কালকেই ওই যে যাকে দিয়ে এফআইআর করা হয়েছে, কেউ তো বিশ্বাস করছে না সেটা। হ্যাঁ, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এরকম কেস, এটা তো কোনো কথা হলো যে তাহলে আমাদের তো স্ট্রাকচারটাই ভেঙে যায় না। আজকে যদি এই কথা হয় যে যারা তাদেরকে আমরা ট্রাস্ট করেছি, বানিয়েছি, অর্গানাইজেশন বানিয়েছি, ধরে নিলাম আমি পুলিশের কথাই ধরে নিলাম, ছেড়ে দিন আপনি এনআইএ, পুলিশ আপনার বাড়িতে গিয়ে যদি আপনার মানে যে সাসপেক্টেড আসামি তার বাড়িতে গিয়ে যে কোনো সময় তদন্ত করতে পারে, সেখানে তো মহিলারাও থাকবেন, তাদের যৌন নির্যাতন করবে, এইটা হলে তো পুরো স্ট্রাকচারটাই মানে পুলিশ সিস্টেম, আমি খালি এনআইএতে ছেড়েই দিলাম, আমি পুলিশ সিস্টেমটাই ক্র্যাশ করে যাচ্ছে। এই সমস্ত নোংরামির মধ্যে যাওয়া, এটা কি সংবিধানের একটা না? এটা নিয়ে কিন্তু আমি বলি কি, এ কেস তো
যেভাবে কথাবার্তা বলা হচ্ছে, এখানে আমি নাম করছি না, তাদের আসামি করা যায়। আমি নাম না করে বলছি, কিন্তু যে সমস্ত কথাবার্তা প্রকাশ করা হচ্ছে পাবলিকলি, তাদের বিরুদ্ধে কেস করা যায় এবং তাদেরকে অ্যারেস্ট করা যায়। কিন্তু এই পরিস্থিতিতে এনআইএ সেটা যাবে না, আর হাইকোর্টও সে অর্ডার দেবে না, আমি জানি। এখানে তৃণমূলের পক্ষ থেকে একটা বিস্ফোরক দাবি করা হয়েছে যে বিজেপি নেতা সাদা প্যাকেট নিয়ে ওনার এনআইএ অফিসারের সঙ্গে দেখা করতে গেছিল এবং এটা আর্থিক লেনদেন হয়েছে, এরকম একটা বলেছে। তাই নিয়ে ওরা রাজ্যপালেরও দ্বারস্থ হয়েছে। মানে এই অভিযোগটা আপনি স্যার কিভাবে দেখেন? এটাও মিথ্যা কথা। মানে আমার যেমন, আর আমি ওই যার বিরুদ্ধে বলা হচ্ছে সে তো না অ্যাডভোকেট, সে তো বলেছে হয় প্রমাণ করো, নাহলে আমি মানহানির মামলা করবো। জিতেন্দ্র তিওয়ারি করা। আর এই যে মানে এই সমস্ত কথাবার্তা গুলো বলা, মানে এত লঘু, আমি বলবো খুব খুব লঘু এবং ইরেসপন্সিবল কথাবার্তা। এই ইরেসপন্সিবল কথা বলা, কিন্তু কি হয়েছে, এই রাজনীতিটা এমনই কলুষিত হয়ে গেছে যে এখানে যা কিছু বলা যায় চলে যাবে। আর ইলেকশনের সময়, হ্যাঁ, এটা অনেকটা ওই মেলার মতো আর কি, যা কিছু বলে যাও, যে গান করে যাও, তাই চালিয়ে যাও। এটা তো ঠিক না। আর একটা কথা আছে, আগেবার বলছি, যে রুলিং পার্টি, যে তাদের দায়িত্বটা একটু বেশি আছে, তাদের দায়িত্ব বেশি আছে। সেখানে আপনার পার্টির লোকেরা, সে ওই এই শাহজাহান, সে কে? আপনার পার্টির লোক, এখনো সে সাসপেন্ডেড, কিন্তু তাকে বার করে দেওয়া হয় নাই। হি হ্যাজ নট বিন ডিসমিসড। তাকে 6 বছর রাখেন, 5 বছর রাখেন, কিন্তু সে তো সাধারণ মানুষ থেকে, 2 পয়সার মানুষ থেকে আজকে সে কোটি কোটি টাকা করেছে। কি আপনার ওই বালু, আপনি নিজেই তাকে সাপোর্ট করেছেন। এটা তো ঠিক না। আপনি যদি এই প্রত্যেকটা লোক দেখো, এই অনুব্রত, এখন তো সব বেরিয়েছে, তার চার্জশিট হয়ে গেছে, তার একটা দুটো চার্জশিট হয়ে গেছে। অতএব এখনো তাকে সাপোর্ট করা হচ্ছে। এর জবাবদেহি তো করতে হবে, এ তো ইতিহাসে তো জবাবদিহি থেকে যাবে। স্যার, শেষ একটা প্রশ্ন এই বিষয়ে। অন্তত আপনি বলছেন যে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দায়ী থাকবেন, অন্তত এনআইএ তদন্তের বিরোধিতায়। এই বিষয়টা স্যার, এটা কি সুরক্ষার অ্যাসপেক্টে বলছেন নাকি রাজনীতি করছেন বলে আপনি বলছেন? অন্তত এই তদন্ত ওনারা বলছেন, আমি ওটাকে পিওরলি রাজনীতির মানে মধ্যে ফেলে দেবো। ওনারা রাজনীতি, মানে এই ইলেকশনটা আসছে, এই ইলেকশন যাতে একটু ঘুরিয়ে তাদের হাওয়াটা তাদের দিকে নেওয়া যায়, এই জন্য উনি নিজেও ওটা বিশ্বাস করেন না। মানে কোন চিফ মিনিস্টার ওইরকম কথা বলতেও পারে না। উনি তো নিজেই বললেন যেটা বলা ঠিক হয় নাই আমার। ইতিহাসের কাছে জবাব দিতে হবে বলছেন। হ্যাঁ, এটা তো জবাব দিতে হবে। আপনি আপনার ইলেকশনের জন্যই করেন, তাই করেন, সেইটা আপনি এলিবাই পাবেন না। কেন পাবেন না? আমি যদি নিজে মন্ত্রী হই, আর সেই ডিপার্টমেন্ট যদি আমি দেখি, আমি যদি মুখ্যমন্ত্রী হই, তাহলে ওই চোরও আমার কাছে যদি আসে যে আমাকে বাঁচান, তাহলে সে যদি বিচার পায়, তাহলে সেটা আপনাকে করতে হবে। তো ঝামেলা আছে যে আপনি যখন আমি আগের বারও একবার বলেছি তোমাকে যে আমাদেরকে কিছু পরম্পরা নেই। আমি সেই পরম্পরাটা আর একবার বলি। আমরা বলছি ডেমোক্রেসি, বাংলায় কি বলি আমরা? গণতন্ত্র। বৈশালী গণতন্ত্র, এটা প্রাচীনকালে ছিল, এ নিয়ে কোনো সংশয় নেই। অনেক মানে ইনভেস্টিগেশন হয়েছে, এই ঐতিহাসিকরা লিখে গিয়েছে, পরে অনেক রিপোর্টও আছে। তার বলা হয় যে বৈশালী গণতন্ত্র হয় পৃথিবীর প্রথম গণতন্ত্র, অথবা গ্রিসের পরে আমাদেরটা। সেখানে কি হলো, সেখানেও একেবারে এরকমই ছিল, একজন মুখ্যমন্ত্রী, তারপরে হচ্ছে গণতন্ত্র, মানে ইলেক্টেড লোক রয়েছে। তো যিনি ওখানকার মুখ্যমন্ত্রী বলেন বা প্রশাসক বলেন, সে জানতে পারলো যে তার রাজ্যে মানবাধিকার নিয়ে
তর্ক বিতর্ক হচ্ছে, এইটুকুন। তার নাম হচ্ছে নভাগ, নামটা মনে রাখো, তার নাম হচ্ছে নভাগ। সে জানতে পারলো যে তার রাজ্যে এই হিউম্যান রাইটস নিয়ে, মানবিক অধিকার নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। এই থাকলো আমার পোস্ট, আমি আজকে ছেড়ে দিলাম, উনি ছেড়ে দিলেন, ছেড়ে গিয়ে সাধারণ কৃষক হয়ে ওনার শেষ বাকি জীবন উনি কাটালেন। এইটাই হচ্ছে আমাদের পরম্পরা, এটা হচ্ছে বেঞ্চমার্ক। তুমি যদি ভারতবর্ষের লোক হও তাহলে তোমার বেঞ্চমার্ক এই, ছেড়ে দিতে হবে, আউট আউট ইয়ার, আরেকজন আসবে। ঠিক। তো এত বড় একটা মহান ঐতিহ্য আমাদের, সেইখানে এই সমস্ত কথাবার্তা চলে, কোনো ফিট করে? কোথায় আমরা তাহলে আছি? সত্যি কোথায় আমরা আছি এই প্রশ্ন। জাতীয় সুরক্ষা শুধু নয়, কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা, একাধিক বিষয় নিয়ে রাজনীতি করলে ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে, ইতিহাসের কাছে দায় থেকে যাবে। ডক্টর রূপেন বিশ্বাস পরিষ্কারভাবে বলেন, দয়া করে রাজনীতিটা অন্তত করবেন না, অন্তত জাতীয় সুরক্ষা নয়, সংস্কৃতির জন্য ভারতীয় পরম্পরা মেনে ছেড়েও দিতে হয় কিছু কিছু সময় রাজনীতিটাকে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।